আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। এই অধ্যায়টা দিয়ে আলোচনা শুরু করব। আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমরা কেন পড়ব, তাই তো? এই আমরা যদি বিগত সালের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, তবে দেখব এই টপিকটা থেকে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন বলো বা বোর্ড পরীক্ষা বলো, এই অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে। সেই জন্যই মূলত আমরা এই অধ্যায়টা পড়বো। অবশ্যই দেখো, আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, কি কি প্রশ্ন এসেছে। কোন গ্যাসটি বায়ুমণ্ডলে বেশি পরিমাণ থাকে? এটা এসছে তোমার মেডিকেল পরীক্ষা 19-এ। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মূল উপাদান কোনটি? এটা ডেন্টাল 19-20 তো এসছেই, সাথে বরিশাল বোর্ড 16 এবং বরিশাল বোর্ড 19-এও এসছে। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে? এটা এসছে মেডিকেল 18-19-এ। বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? এটা এসছে চট্টগ্রাম বোর্ড 15-15-তে। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? এটা এসছে বরিশাল বোর্ড 17 এবং দিনাজপুর বোর্ড 19-এ। তাহলে আমাদের এই টপিকটা কি আসলে অ্যাভয়েড করার সুযোগ আছে? নেই কিন্তু, কারণ এখান থেকে প্রশ্ন আসে তোমরা দেখলে কিন্তু। এবং এটা হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট না। ওকে, এটা মাথায় রেখে চলো আমরা শুরু করি। বলা হচ্ছে পরিবেশ রসায়ন, তাই না? তো পরিবেশ মানেই পরিবেশে কি থাকে? পরিবেশে কিন্তু বায়ু থাকে, আমরা জানি, তাই না? পরিবেশে কি থাকে? বায়ু থাকে। এই বায়ুতে বিভিন্ন গ্যাস থাকে। বায়ুতে যে শুধু একটা গ্যাস থাকে এরকম না, কিন্তু বিভিন্ন গ্যাস থাকে। ওই গ্যাসগুলো একটা মিশ্রণ আকারে থাকে আর কি। ওই গ্যাসগুলো কিভাবে থাকে? মিশ্রণ আকারে থাকে। তো দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে, আর্গন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, ওজোন থাকে, ইত্যাদি ইত্যাদি, আরো আরো মেলা গ্যাস থাকে আর কি। তো দেখো, আমরা যদি দেখি, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে হলো নাইট্রোজেন। এটা থাকে হলো 78.09%। এই গ্যাসটা, নাইট্রোজেনটা সবচেয়ে বেশি থাকে। তারপরে থাকে হলো অক্সিজেন, এ থাকে হলো 20.95%। ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড থাকে 0.33%। পানি থাকে হলো বা জলীয় বাষ্প থাকে 1 থেকে 4%। ঠিক আছে। আর্গন থাকে হলো 93%। সরি, এটা 0.93% থাকে। ওকে, কত পার্সেন্ট থাকে? 0.93%। এই উপাদানগুলোও থাকে এরকম, তাদেরও একটা পরিমাণ আছে, বাট কম সেগুলো, সেই জন্য দেওয়া হয়নি আর কি। তো দেখো, এই যে উপাদানগুলো, আরো উপাদান আছে, এই উপাদানগুলো ছাড়াও আরো উপাদান আছে, এরা মিলে একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, গ্যাসীয় মিশ্রণ। এই গ্যাসীয় মিশ্রণ বায়ুমণ্ডল জুড়ে থাকে, তাই তো? এখন এটা এটা উচ্চতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা যদি যত উপরের দিকে যাব তত কিন্তু বায়ুচাপটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এবং পরিমাণটাও কমতে থাকবে। দেখো কিভাবে। 11 কিলোমিটার উচ্চতায় 11 কিলোমিটার উচ্চতায় এই যে মিশ্রণটা, গ্যাসীয় মিশ্রণ, এইটার 75%ই থাকে 11 কিলোমিটার উচ্চতায়। 11 কিলোমিটার উচ্চতায় গ্যাসীয় মিশ্রণের 75%ই থাকে। ওকে। আর 30 কিলোমিটার উচ্চতায় 99%ই থাকে। কত পার্সেন্ট থাকে? 99%, 30 কিলোমিটার উচ্চতায় থাকে।
ঠিক আছে, কত কিলোমিটার উচ্চতায়? 30 কিলোমিটার উচ্চতায় 99% গ্যাসই ঠিক থাকে আর কি। আর এই যে গ্যাসীয় পদার্থের মিশ্রণ, এটা সর্বোচ্চ সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে 30 কিলোমিটারের উপরে 500 কিলোমিটার পর্যন্ত আসলে এই যে গ্যাসীয় পদার্থের মিশ্রণ, এটা খুবই কম, নগণ্য, 1% মাত্র। দেখো 30 কিলোমিটারের মধ্যে 99% চলে যাচ্ছে, তাহলে বাকি থাকে কত? 1%। তার মানে এটা আবার 500 কিলোমিটার জুড়ে বিস্তৃত। তার মানে কত, মানে সামান্য, খুবই সামান্য কিন্তু আসলে। ঠিক আছে, এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো, আমরা একটু আগে বললাম কি যে যত উপরের দিকে উঠবো তত বায়ুর চাপটা কমতে থাকবে, তাই না? যত আমরা উপরের দিকে উঠবো তত বায়ুর চাপটা কমতে থাকবে। আমরা যদি ভূপৃষ্ঠে অর্থাৎ সমুদ্র সমতলে সমুদ্র সমতলে বায়ুচাপ, কিন্তু এটা বায়ু চাপ, সমুদ্র সমতলে বায়ুচাপটা দেখি, তবে দেখবো যে সেটা 1 অ্যাটমসফিয়ার আছে। কতটুকু? 1 অ্যাটমসফিয়ার। এরপর সমুদ্র সমতল থেকে আমরা যদি একটু উপরের দিকে উঠি, আমরা যদি সাপোজ 15 কিলোমিটার উঠলাম, ঠিক আছে, 15 কিলোমিটার, তো দেখবো যে সেটা হয়ে গেছে মাত্র 0.1315 অ্যাটমসফিয়ার প্রায়। ঠিক আছে, এটা হয়ে গেছে কত কিলোমিটার উচ্চতায়? 15 কিলোমিটার উচ্চতায়। তাহলে ছিল কত? 1 অ্যাটমসফিয়ার। সেটা মাত্র 15 কিলোমিটার উঠেছি, মাত্র 15 কিলোমিটার উঠেই দেখছি যে সেটা হয়ে গেছে অনেক কম, 0.1315%। 1 থেকে হয়ে গেছে কত? 0.1315 অ্যাটমসফিয়ার। ওকে, তারপরে যদি আমরা 100 কিলোমিটার উচ্চতায় যাই, তাহলে দেখবো এটা হয়ে গেছে 3 × 10⁻⁷ অ্যাটমসফিয়ার। অর্থাৎ এর থেকে কত কমে গেছে দেখো, অনেক কম কিন্তু। এই যে 10⁻⁻7, মানে অনেক কম। পাওয়ারটা মাইনাস হলে অনেক কম হয় সেই মানটা। ঠিক আছে, অনেক অনেক কম এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমুদ্র সমতল। সমুদ্র সমতল থেকে যত উপরের দিকে যাব আমরা, যত উপরের দিকে উঠবো তত কি হবে? চাপটা কমতে থাকবে, বায়ু চাপটা কমতে থাকবে। ওকে, এখন এই যে গ্যাসীয় মিশ্রণ, তাই না, এর একটা ভর আছে, এর একটা কি আছে? ভর আছে। এই গ্যাসীয় মিশ্রণের ভরটা হচ্ছে 5 × 10⁸ কেজি। কত কেজি? 5 × 10⁸ কেজি। এবং এই যে ভরটা, এই ভরটা হলো পৃথিবীর ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। 10 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। ঠিক আছে, এই যে ভরটা, বায়ুমণ্ডলের যে ভরটা বা গ্যাসীয় মিশ্রণের যে ভরটা, সেটা হলো পৃথিবীর ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এখন আমরা তো বুঝলাম যে বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস থাকে, বায়ুমণ্ডলে কোন গ্যাস কত পার্সেন্ট থাকে, এবং এর কতটুকু উচ্চতায় কতটুকু থাকে, তারপরে বায়ু চাপের কিভাবে পরিবর্তন হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, এগুলো তো দেখলাম, তাই না? এবার বায়ুমণ্ডলের একটা গুরুত্ব আছে। বায়ুমণ্ডলটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? কেন? চলো আমরা দেখি বায়ুমণ্ডলে যে গ্যাস আছে, তাই না, এই গ্যাসগুলো কেন সৃষ্টি করেছেন এবং গ্যাসগুলো কেন বায়ুমণ্ডলে বিদ্যমান, সেগুলো আমাদের একটু জানতে হবে, তাই না? তো দেখো, বায়ুমণ্ডলে যদি তোমার পানি, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে জৈব অজৈব বিভিন্ন গ্যাস আর কি, জৈব অজৈব বিভিন্ন গ্যাস, এরা কি করে জানো? এরা সূর্য থেকে তাপ শোষণ করে। কি করে? সূর্য থেকে তাপ শোষণ করে।
সূর্য থেকে তাপ শোষণ করে একটা তাপমাত্রা ধরে রাখে। ঠিক আছে, এরা যদি না থাকতো, এই যে পানি বা জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, জৈব অজৈব বিভিন্ন গ্যাস যেগুলো আছে, এইগুলো যদি না থাকতো তাহলে কি সূর্য থেকে তাপ শোষণ করার জন্য কোনো উপাদান থাকতো? থাকতো না। কিন্তু এরা আছে বলেই এরা সূর্য থেকে তাপ শোষণ করছে, তাপ শোষণ করে তাপমাত্রা ধরে রাখছে বায়ুমণ্ডলে। ঠিক আছে, যদি না থাকতো তাহলে কিন্তু এই তাপমাত্রাটা ধরে রাখতে পারতো না। ঠিক আছে, যদি এই তাপমাত্রা এরা ধরে না রাখতো তবে পৃথিবীর তাপমাত্রা হতো, পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত -30°C। কত হতো? -30°C। কত হতো? -30°C, যেটা সমগ্র জীবকুলের বসবাসের জন্য বা বাঁচার জন্য অনুপযোগী। ঠিক আছে, এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রায় কিন্তু কোনো জীবকুলই বাঁচতে পারবে না। কোনো জীবকুলি কি করতে পারবে না? বাঁচতে পারবে না। তাহলে তাহলে দেখতে পাচ্ছ তো যে গ্যাসের যে উপাদানগুলো আছে বায়ুমণ্ডলে, এর গুরুত্বটা কত। এরপর আমরা একটু পরেই দেখব যে বায়ুমণ্ডলের একটা অঞ্চল আছে, সেই অঞ্চলের নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারে আমরা দেখব যে অক্সিজেন গ্যাস আছে মেলা। কি আছে? অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাস তৈরি করা হচ্ছে ওজোন স্তর। কি স্তর তৈরি করে? ওজোন স্তর। এই ওজোন স্তর সূর্যের ইউভি রশ্মিকে শোষণ করে। এই ইউভি রশ্মি কিন্তু আমাদের জীবকুলের জন্য খুবই ক্ষতিকারক। এই যে ইউভি রশ্মি, এটা চোখে ক্যাটারেক্ট সৃষ্টি করতে পারে, তারপরে তোমার চামড়ায় ক্যান্সার সৃষ্টি করতে পারে, আরো অন্যান্য অনেক কিছুই সৃষ্টি করতে পারে, যেগুলো মানুষের জন্য বা সমগ্র জীবকুলের জন্য খুবই ক্ষতিকর। এই স্ট্রাটোস্ফিয়ার কি করে জানো? এই ওজোন স্তর তৈরি করে। এই ওজোন স্তর ওই ইউভি রশ্মিকে শোষণ করে নেয়। ওকে, ইউভি রশ্মিকে কি করে? শোষণ করে। ইউভি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে কিন্তু বাঁচায়। পৃথিবীর যে জীবগুলো আছে সেই জীবগুলো কিন্তু বাঁচায়। কে বাঁচায়? ওজোন স্তর বাঁচায়। এবং সেটা কোথায় অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ার অবস্থিত। এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি। আমরা একটু পরে আরো দেখব। এরপর আমরা জানি বায়ুতে থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কি থাকে বায়ুতে? নাইট্রোজেন গ্যাস থাকে। এই নাইট্রোজেন গ্যাস মাটির ব্যাকটেরিয়া শোষণ করে। কে শোষণ করে? মাটির ব্যাকটেরিয়া। মাটির ব্যাকটেরিয়া শোষণ করে নাইট্রেট লবণে পরিণত করে। শোষণ করে কিসে পরিণত করে? নাইট্রেট লবণে। নাইট্রেট লবণে পরিণত করে। এই নাইট্রেট লবণ উদ্ভিদ আবার শোষণ করে। কে শোষণ করে? উদ্ভিদ শোষণ করে। উদ্ভিদ শোষণ করে তৈরি করা হলো প্রোটিন। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে উদ্ভিদ। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে আমরা যদি আসলে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো আছে তার গুরুত্ব বা তার যে প্রয়োজনীয়তা সেটা বলে শেষ করা সম্ভব নয়। আমরা মোটামুটি জানলাম যে আসলে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো আছে সেইগুলোর গুরুত্বটা কি। এরপর আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বা বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানব। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। ঠিক আছে, বিভিন্ন স্তর সম্পর্কে আমরা জানবো। তো মনে করো এখান থেকে এতটুকু, এটা হলো পৃথিবী। এটা কি? পৃথিবী মানে ভূপৃষ্ঠ। এটা কি? পৃথিবীর ভূপৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ। এরপর
এখানে একটা অঞ্চল আছে, এখানে একটা অঞ্চল আছে, এখানে একটা অঞ্চল আছে। এবার দেখো, এই প্রত্যেকটা অঞ্চলের একটা একটা নাম আছে। কি আছে? প্রত্যেকটা অঞ্চলের একটা একটা নাম আছে। এই অঞ্চলটার নাম হলো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরে এই অঞ্চলটার নাম হলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। এই অঞ্চলটার নাম হলো স্ট্রাটোস্ফিয়ার। আর এই অঞ্চলটার নাম হলো মেসোস্ফিয়ার। আর এই অঞ্চলটার নাম হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ঠিক আছে? তো এই যে প্রথম অঞ্চলটা, তাই না, এই অঞ্চলের বিস্তৃতি হলো 1 থেকে 15 কিলোমিটার, মানে এখান থেকে এইটুকু হলো 1 থেকে 15 কিলোমিটার। আর এখান থেকে এতটুকু হলো, এখান থেকে এতটুকু হলো 15 থেকে 50 কিলোমিটার। আর এখান থেকে এতটুকু হলো 50 থেকে 85 কিলোমিটার। আর এটা হলো 85 থেকে 500 কিলোমিটার। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো, তত কিন্তু চাপটা কমতে থাকবে। তত কি থাকবে? চাপ কমতে থাকবে। এই যে এই জায়গায় চাপ থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে চাপ থাকে হলো 1 অ্যাটমসফিয়ার। কতটুকু থাকে? 1 অ্যাটমসফিয়ার থাকে। এবং সেটা এই 15 কিলোমিটার উচ্চতায় উঠে, 15 কিলোমিটার উচ্চতায় সেটা হয়ে যায় 0.1315 অ্যাটমসফিয়ার প্রায়। ঠিক আছে? এইভাবে যত উপরের দিকে উঠবো, যত উপরের দিকে উঠবো, আমাদের এই চাপটা হ্রাস পাবে আর কি। চাপটা কি হবে? চাপটা হ্রাস পাবে। তাহলে আমরা যদি উপরের দিকে উঠি ভূপৃষ্ঠ থেকে, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, উচ্চতা যদি বৃদ্ধি পায়, চাপ কি হবে? হ্রাস পাবে। চাপ মানে কিন্তু বায়ু চাপ। ঠিক আছে? চাপ মানে কি? বায়ু চাপটা হ্রাস পাবে। এরপর তাপমাত্রার বিষয় আছে। আর এই যে 4টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, এটা কিন্তু তাপমাত্রা ও চাপ অনুসারে, তাপমাত্রা ও চাপ অনুসারে এই যে 4টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে, এটা কিন্তু তাপমাত্রা ও চাপ অনুসারে। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমার প্রশ্ন করবে যে তাপমাত্রা ও চাপ অনুসারে বায়ুমণ্ডলকে কয়টা স্তরে বা কয়টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তো তখন কিন্তু তোমার বলতে হবে 4টা স্তরে বা 4টা অঞ্চলে। আরেকটা আছে, সেটা হলো সংযুক্তিগতভাবে। সংযুক্তিগতভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। সেই 2টা ভাগ কি কি? একটা হলো হেমোস্ফিয়ার, আর একটা হলো হেটারোস্ফিয়ার। ঠিক আছে? এই 2টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু পরে আরো ডিটেলস জানবো। ঠিক আছে? এখন তাপমাত্রা নিয়ে একটু হেরফের আছে। চাপ তো কমে, ঠিক আছে, বাট তাপমাত্রা কমে বাড়ে, কমে বাড়ে, এভাবে চলে যায়। এই যে ট্রোপোস্ফিয়ার,
আমরা যদি এই অঞ্চলের তাপমাত্রাটা দেখি, এই অঞ্চলের তাপমাত্রাটা 12 কিলোমিটার উচ্চতায় উঠে হয়ে যায় হচ্ছে -55 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ, তাই না, ভূপৃষ্ঠের তাপমাত্রা কত, ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছু একটা থাকে, সেখান থেকে হ্রাস পেতে 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 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে সেটা -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ওকে, কত হয়ে যায়? -55 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই যে তাপমাত্রা হ্রাস পাচ্ছে ক্রমাগত, এখানে যে তাপমাত্রা ছিল আস্তে আস্তে যখন আমি উপরে উঠেছি তখন কিন্তু তাপমাত্রাটা হ্রাস পেয়েছে। এই তাপমাত্রাটা হ্রাসের ঘটনাকে, পৃথিবীর তাপমাত্রা মনে করো এখন বর্তমানে 25 ডিগ্রি সেলসিয়াস আছে। কত ডিগ্রি? 25 ডিগ্রি সেলসিয়াস। এখন 25 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে 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 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে কত হয়ে যাবে? 55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে হ্রাস পেল তাপমাত্রাটা, এই হ্রাস পাওয়াকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। কি বলা হয়? পজিটিভ ল্যাপস রেট। ঠিক আছে, তাপমাত্রা হ্রাসের যে ঘটনা সেটাকে কি বলা হয়? পজিটিভ ল্যাপস রেট। আমি কিন্তু সব লিখে লিখে দিচ্ছি না, কিছু বলছি কিছু লিখছি, এগুলো কিন্তু একটু খেয়াল করো, ঠিক আছে? এরপরে দেখো এখানে থেকে স্তর আছে, তাই না? এই যে স্তর, এই স্তরটা কার কার মাঝে? এই স্তরটা হলো ট্রোপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ারের মাঝে অবস্থিত। যেহেতু এটা ট্রোপোস্ফিয়ারের পরেই, তাই এখানে এইটাকে বলা হয় ট্রোপোপজ। কি বলা হয়? ট্রোপোপজ বলা হয়। কি বলা হয়? ট্রোপোপজ বলা হয়। ট্রোপোপজের পরে বা ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা বা যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। সেই অঞ্চলের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি হলো 15 থেকে 50 কিলোমিটার। উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ তো হ্রাস পাবে, বাট এই জায়গায় তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। এখানে কি হয়েছিল? হ্রাস পেয়েছিল, এই স্তরে আবার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তো এই অঞ্চলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে 50 কিলোমিটার উচ্চতায় গিয়ে 50 কিলোমিটার উচ্চতায় যেয়ে এর তাপমাত্রা হয়ে যাবে 2 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস হবে? 2 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেহেতু তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য এখানে নেগেটিভ ল্যাপস রেট হবে। কি হবে? নেগেটিভ ল্যাপস রেট। আর এই জায়গায় তাপমাত্রা হ্রাস পেয়েছিল বলে এটা হলো পজিটিভ ল্যাপস রেট, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে নেগেটিভ ল্যাপস রেট। এটা মনে রাখবা, হ্যাঁ? এরপরে দেখো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে তাপ ঠিক একইভাবে হ্রাস পাবে, বাট তাপমাত্রাটা এখানে বৃদ্ধি এখানে হ্রাস, সরি এখানে হ্রাস এখানে বৃদ্ধি, তাহলে এখানে হ্রাস পাবে। ঠিক আছে, এই জায়গার ক্ষেত্রে তাপমাত্রাটা 83 কিলোমিটার উচ্চতায় যেয়ে 83 কিলোমিটার উচ্চতায় যেটা হবে সেটা হলো -93 ডিগ্রি সেলসিয়াস। কত হবে? -93 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে -93 ডিগ্রি সেলসিয়াসে যাবে আর কি। ঠিক আছে, এবং এই যে এখানে একটা স্তর দেখতে পাচ্ছি, এই যে স্তরটা, এই স্তরটা কিসের কিসের মাঝে অবস্থিত? ট্রোপোস সরি স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, তাই না? এই দুইটার মাঝে অবস্থিত, তাই এইটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। কি বলা হয়? স্ট্র্যাটোপজ। এখানে যেমন ট্রোপোস্ফিয়ারের উপরে ছিল বলে ট্রোপোপজ বলা হয়েছে এই স্তরটাকে, এই স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বলে এটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। একইভাবে এইটাকে বলা হয় মেসোপজ, আর এইটাকে বলা হবে থার্মোপজ। ক্লিয়ার? এটা একটু মনে রেখো।
এরপরে কি আছে, থার্মোস্ফিয়ার বা হলো আয়নোস্ফিয়ার। তো এখানেও ওই চাপ হলো হ্রাস পাবে, বাট তাপমাত্রাটা তাপমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এখানে হ্রাস পেয়েছে, তাহলে তারপরে কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে যেহেতু হ্রাস পেয়েছে, তাই এটাকে বলা হবে পজিটিভ ল্যাপস রেট। কি বলা হবে এটাকেও? পজিটিভ ল্যাপস রেট। আর এই অঞ্চলটাই যদি আমরা দেখি, তবে এই অঞ্চলটাই আমরা দেখব যে -93 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেতে 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 বৃদ্ধি পেতে 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 500 কিলোমিটার উচ্চতায় সেটা 427 ডিগ্রি সেলসিয়াস বা 1727 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ওঠানামা করবে। ঠিক আছে, 500 কিলোমিটার উচ্চতায় দিয়ে 427 ডিগ্রি সেলসিয়াস বা 1727 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে ওঠানামা করবে 500 কিলোমিটার উচ্চতায় যায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রশ্নে আসছিল যে সবচেয়ে শীতলতম অঞ্চল কোনটা আর কোন অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি, তাই না? এই দুইটা জিনিস আসছিল। তো আমরা দেখো এখান থেকে খুব সহজেই ওই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তাপমাত্রা সবচেয়ে বেশি কোন অঞ্চলে, দেখো তো, এই অঞ্চলে না, এই যে এই অঞ্চলে, অর্থাৎ থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এই অঞ্চলে। কেন? কারণ দেখো তুমি 50 কিলোমিটার উচ্চতায় 427 থেকে 1727 হয়ে যায় এই অঞ্চলের তাপমাত্রাটা কত বেশি। এখানে সর্বোচ্চ কত ছিল, ওই এই যে ট্রোপোস্ফিয়ার এই অঞ্চলে সর্বোচ্চ 25, 30, 34 এভাবে ওঠানামা করে, আমরা জানি আমাদের পৃথিবীর তাপমাত্রা যেটা, তাই না? আর এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2 হয়েছে, 2 ডিগ্রি সেলসিয়াস। আর এই জায়গায় 2 ডিগ্রি থেকে -93 হয়েছে, মানে অনেক কম। এই জায়গায় দেখো সবচেয়ে বেশি তাপমাত্রা, তবে সবচেয়ে তাপমাত্রা বেশি হচ্ছে এই অঞ্চলে। ক্লিয়ার? তারপরে হচ্ছে তাপমাত্রা সবচেয়ে কম কোন অঞ্চলে বা সবচেয়ে শীতলতম অঞ্চল কোনটা? এই অঞ্চলটার নাম হলো মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এই অঞ্চলের তাপমাত্রা দেখো -93 ডিগ্রি সেলসিয়াস। এখানে ছিল -55, এখানে তো 2, তাই না? এখানে কত, 427 থেকে 1727। আর এই জায়গায় কত, -93। তাহলে সবচেয়ে কম কোথায়, -55, এখানে কত, -93। তাহলে এইটা সবচেয়ে কম। এই তাপমাত্রা কোন অঞ্চলে, এই তাপমাত্রাটা কিন্তু আসলে হচ্ছে থার্মোস্ফিয়ার, সরি এই মেসোস্ফিয়ার এই অঞ্চলে। কোন অঞ্চলে, এই তাপমাত্রাটা হলো মেসোস্ফিয়ার এই অঞ্চলে। তাই এই অঞ্চলটাই তাহলে সবচেয়ে শীতলতম অঞ্চল, কারণ ওই অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম, তাই ওই অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম, তাই ওইটা হলো শীতলতম অঞ্চল। সহজ হিসাব, তাই তো? তাহলে তোমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার আশা করি পেয়েছো। এগুলো আরেকটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, বলছে যে কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এর আনসার কিন্তু আমরা একটু আগে পেয়ে গেছিলাম। কিভাবে দেখো, আমরা বলছিলাম নাইট্রোজেন থাকে হলো 78.09%, আর অক্সিজেন থাকে হলো তোমার 20.95%, আর বাকিগুলো আরো কম থাকে। তাহলে সবচেয়ে বেশি কি আছে, নাইট্রোজেন। তাহলে সব বায়ুমণ্ডলের কোন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন গ্যাস। ক্লিয়ার? এরপরে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর এই যে প্রশ্নগুলো ছাড়াও বাকি যেগুলো বলছি এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো যে আসবে না এমন না, এগুলো এসছে, এগুলো আসতে পারে। প্রত্যেকটা অঞ্চল নিয়ে এবার একটু আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে ছিল আমাদের হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এই অঞ্চলের উচ্চতা আমরা বলেছি কত, এই অঞ্চলের উচ্চতা বলেছি 1 থেকে 15 কিলোমিটার।
বা সমুদ্র পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার। পৃষ্ঠ থেকে লেখো, পৃষ্ঠ থেকে 15 কিলোমিটার। তারপরে ছিল স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার এটা ছিল হলো 15 থেকে 50 কিলোমিটার। তারপর ছিল মেসোস্ফিয়ার। এটা ছিল 50 থেকে 85 কিলোমিটার। আর ছিল থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এটা ছিল 85 থেকে 500 কিলোমিটার। এই ছিল। এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে চাপের ক্ষেত্রে আসি আর আয়তনের ক্ষেত্রে আসি। চাপ আর হচ্ছে আয়তন। এখানে চাপ কি হচ্ছিল? ক্রমাগত হ্রাস পাচ্ছিল, তাই না? ক্রমাগত হ্রাস পাচ্ছিল। আর তাপমাত্রা, সরি এখানে তাপমাত্রা হবে, তাপমাত্রার ক্ষেত্রে প্রথমে কি হয়েছিল? হ্রাস পাইল, তারপরে বৃদ্ধি পাইল, তারপরে হ্রাস পাইল, তারপরে আবার বৃদ্ধি পাইল, তাই তো? তাহলে এখানে এখানে আমাদের আসছে হলো -55 ডিগ্রি সেলসিয়াসে, এখানে আমাদের আসছিল 2 ডিগ্রি সেলসিয়াস, মানে সর্বোচ্চ তাপমাত্রা আর কি, মানে বাড়তে বাড়তে কমতে কমতে। আর এই জায়গায় আসছিল কত? এই জায়গায় আসছিল হলো -93 ডিগ্রি সেলসিয়াস। আর এই জায়গায় আসছিল হলো 427 ডিগ্রি সেলসিয়াস, বা হলো 1727 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশন গুলো তোমার খুবই জানা জরুরি, কারণ এখান থেকে কিন্তু আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা সম্ভব না, কিন্তু সম্ভব নয়। ওকে, এরপর দেখো, এরপরে এই যে তিনটা অঞ্চল, এই তিনটা অঞ্চলকে বলা হয় হেমোস্ফিয়ার। ওই যে সংযুক্তিগতভাবে আমরা একটু যেটা দেখলাম, সংযুক্তিগতভাবে এই তিনটা অঞ্চলকে বলা হয় হেমোস্ফিয়ার। আর এইটাকে বলা হয় হেটারোস্ফিয়ার। এবং এটি কিন্তু সংযুক্তিগতভাবে, একটু আগে কিন্তু বলেছেন। দেখো, এই হেমোস্ফিয়ারে বা এই অঞ্চলে, এই অঞ্চলটিতে আবার মুখ্য গ্যাস এবং গৌণ গ্যাস আছে, কিন্তু মুখ্য গ্যাস এবং গৌণ গ্যাস আছে। তো এই অঞ্চলটাই বা হেমোস্ফিয়ারের ভিতরে কি অন্তর্ভুক্ত? মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার, এই তিনটা অঞ্চল অবস্থিত। তার ভিতরে হেমোস্ফিয়ার। তাহলে এই তিনটা অঞ্চলের মুখ্য গ্যাস কিন্তু একটাই, গৌণ গ্যাস যা, মানে ওদের সবারই গৌণ গ্যাস কি, সবারই মুখ্য গ্যাস। ক্লিয়ার? তাহলে এর মুখ্য গ্যাস হলো, মুখ্য উপাদান বা মুখ্য গ্যাস যাই বলো, মুখ্য উপাদানে দিলাম, মুখ্য উপাদান হচ্ছে হলো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। কারণ এরা পরিমাণে বেশি থাকে, এরা পরিমাণে কি থাকে? বেশি থাকে, তাই এরা হলো মুখ্য গ্যাস। এরপরে গৌণ গৌণ উপাদান যেগুলো আছে, সেগুলো কি কি ছিল? সেগুলো আছে হলো জলীয় বাষ্প বা পানি, তারপরে আছে তোমার অক্সিজেন তো দিয়েছি, তাই না? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, ঠিক আছে? এইগুলো আর কি, এইগুলো এইগুলো আরো আছে, বাট এইগুলো হাইলাইটেড আর কি, বা এইগুলো আছে, বাট এইগুলো হাইলাইটেড বেশি, সেই জন্য। আর্গনও আছে, ঠিক আছে? আর্গনের পরিমাণটা বাদ দিলে হবে না, আর্গনও আছে, আর্গনও হাইলাইটেড। এই উপাদানগুলো কি গৌণ উপাদান। কোন স্তরে? হেমোস্ফিয়ার এই স্তরের বা এই অঞ্চলের। হেমোস্ফিয়ার এই অঞ্চলের মুখ্য উপাদান আর গৌণ উপাদান, বুঝে গেল? তার মানে এর মুখ্য হেমোস্ফিয়ার মানে কে কে আছে? হেমোস্ফিয়ার মানে ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্রাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে। তাহলে এই তিনটা অঞ্চলেরই মুখ্য উপাদান কে? নাইট্রোজেন আর অক্সিজেন। যদি দুইটাই অপশনে থাকে তাহলে নাইট্রোজেন হবে, কারণ নাইট্রোজেন পরিমাণে বেশি আছে। যদি যে কোনো একটা থাকে এই দুইটার ভিতরে, তাহলে যেটা থাকবে সেটা।
ধরো অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন, যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেন। ক্লিয়ার? আর যদি বলে গৌণ উপাদান কারা, তাহলে গৌণ উপাদান এইগুলো, এই অঞ্চলগুলোর গৌণ উপাদান কোনগুলো, এইগুলো। তাহলে দেখো এই ধরনের আমাদের একটা প্রশ্ন করছিল যে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মূল উপাদান কোনটি। তাহলে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার কই, এই যে এটা কার ভিতরে অন্তর্ভুক্ত, হেমোস্ফিয়ার। তো এই হেমোস্ফিয়ারের মুখ্য উপাদান কি, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে এই দুটো, এখন তোমার অবজেক্টিভে যেটা অপশনে থাকে সেটা, যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেন, অক্সিজেন থাকলে অক্সিজেন। এরপরে এই যে থার্মোস্ফিয়ার, তাই না, এটাকে বলা হয় হেটারোস্ফিয়ার। কি বলা হয়, হেটারোস্ফিয়ার। এখানেও মুখ্য উপাদান এবং গৌণ উপাদান আছে, মুখ্য উপাদান আর গৌণ উপাদান দুটোই আছে এখানে। গৌণ উপাদান, মুখ্য উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন পরমাণু, হিলিয়াম পরমাণু, হাইড্রোজেন পরমাণু, এইগুলো। আর গৌণ উপাদান কোনগুলো, গৌণ উপাদান হলো নাইট্রোজেন প্লাস, অক্সিজেন প্লাস, অক্সিজেন পরমাণু প্লাস, হিলিয়াম প্লাস, তারপর হাইড্রোজেন প্লাস, এনও প্লাস, এইগুলো এইগুলো হলো গৌণ উপাদান। আর এইগুলো হলো মুখ্য উপাদান। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, কারণ দেখো কোনো প্রশ্ন আসছিল অলরেডি। তাহলে এগুলো কি বাদ দিলে হবে, সুযোগ নেই কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আমরা ট্রোপোস্ফিয়ার, এই অঞ্চলটাকে ক্ষুব্ধ অঞ্চল বলা হয়। কি বলা হয়, ক্ষুব্ধ অঞ্চল। কেন বলা হয়, তাহলে এই অঞ্চলকে কি বলা হয়, এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলকে ক্ষুব্ধ অঞ্চল বলা হয়। ক্ষুব্ধ অঞ্চল কেন বলা হয়, কারণ এখানে ঝড় ঝঞ্ঝা যত প্রাকৃতিক বিপর্যয় আছে সব ঘটে। এই অঞ্চলে কি হয়, ঝড় ঝঞ্ঝা যত প্রাকৃতিক বিপর্যয় আছে সব ঘটে এই অঞ্চলে। সেই জন্যই মূলত এই অঞ্চলটাকে ক্ষুব্ধ অঞ্চল বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, ক্ষুব্ধ অঞ্চল। আবার যত প্রকার যান, মানে ওই যে উড়োজাহাজ জাতীয় যেগুলো আছে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু এই অঞ্চল দিয়ে চলাচল করে। আর জেট বিমানটা এই স্ট্রাটোস্ফিয়ার এই অঞ্চল দিয়ে চলে, কারণ জেট বিমানটা শান্ত প্রকৃতি ছাড়া চলে না। এই অঞ্চলটা শান্ত থাকে সবচেয়ে বেশি। কোন অঞ্চল, স্ট্রাটোস্ফিয়ার, এটাকে বলা হয় শান্ত মন্ডল। শান্ত মন্ডল বলা হয়, কি বলা হয় এটাকে, শান্ত মন্ডল বলা হয়। তাহলে এই অঞ্চল দিয়ে কে চলে, জেট বিমান চলে। কে চলে, জেট বিমান চলে। এবং এই অঞ্চলে কিন্তু ঝড় ঝঞ্ঝা এসব প্রাকৃতিক বিপর্যয় কিছু নেই। সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় শান্ত মন্ডল। কি বলা হয়, শান্ত মন্ডল বলা হয়। এখন এই অঞ্চলটাই স্ট্রাটোস্ফিয়ারের খুবই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো এ ওজোন স্তর তৈরি করে পৃথিবীকে ইউভি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। কিভাবে একটু দেখি আমরা। তাহলে এর বিশেষ যে বৈশিষ্ট্য সেটা কি বললাম, ইউভি রশ্মি শোষণ করে। কি করে, ইউভি রশ্মি শোষণ করে করে পৃথিবীকে ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। ঠিক আছে, কিভাবে দেখলাম, এখানে কি আছে, অক্সিজেন গ্যাস আছে, তাই না, অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাস ইউভি রশ্মির প্রভাবে ভেঙে যেয়ে অক্সিজেন পরমাণু গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, আগে ছিল অণু আকারে গ্যাস, এখন হয়ে গেছে পরমাণু আকারে গ্যাস। এই পরমাণুটা আবার আবার অক্সিজেনের গ্যাসের সাথে যুক্ত হয়। তাহলে ইউভি রশ্মি যখন আসে তখন প্রথমে কিন্তু ওজোন স্তর থাকে না। কি বললাম, প্রথমে কিন্তু ওজোন স্তর থাকে না, ওজোন স্তর তৈরি হয় কিভাবে দেখি আমরা একটু। অক্সিজেনের সাথে ইউভি রশ্মি বিক্রিয়া করে কি করলো, অক্সিজেন পরমাণু গ্যাসে পরিণত হলো, তাই না। এবার এই অক্সিজেন পরমাণু গ্যাসটা আবার আবার তোমার হচ্ছে অক্সিজেন অণু গ্যাসের সাথে বিক্রিয়া করবে, করে ওজোন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে, ওজোন গ্যাস। এটাই কিন্তু ওজোন স্তর। ঠিক আছে, তাহলে এটা কি তৈরি করলো, ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসটাই এই যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারকে এরকম ভাবে চারিদিক থেকে ছাতার মতো আচ্ছাদন করে রাখে এই ওজোন গ্যাসটা।
ফলে যখনই ইউভি রশ্মি আসে তখনই আবার এই ওজোন গ্যাসের সাথে আবার বিক্রিয়া করে, ওজোন গ্যাসের সাথে আবার বিক্রিয়া করে ইউভি রশ্মি করে আবার অক্সিজেন অক্সিজেন পরমাণু এইভাবে তৈরি করে। ঠিক আছে, তাহলে এই অক্সিজেন পরমাণু আবার কি করবে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে করে আবার ওজোন তৈরি করবে। ওজোন আবার ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন গ্যাস মানে অণু গ্যাসের পরমাণুতে পরিণত হবে, এইভাবে আবার অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, এভাবে চলমান থাকবে প্রক্রিয়াটা, এইভাবে এই প্রক্রিয়াটা কি চলমান থাকে। ফলে পৃথিবীতে ইউভি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব এইটার আসে না। ক্লিয়ার, এই ইউভি রশ্মির যে ক্ষতিকারক প্রভাব এইটার আসে না। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। এরপর আমাদের মেসোস্ফিয়ার সম্পর্কে একটু জানতে হবে। মেসোস্ফিয়ারে কি আছে, ওই যে মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর সবচেয়ে, এটা জানলেই হচ্ছে। আর হচ্ছে থার্মোস্ফিয়ার, তাই না? থার্মোস্ফিয়ারে আমরা কি দেখেছি বলতো? থার্মোস্ফিয়ার হলো হেটারোস্ফিয়ার এবং এখানে আয়ন আকারে অনেক গ্যাস থাকে। কি আকারে গ্যাস থাকে? আয়ন আকারে। এই আয়ন আকারে অনেকগুলো গ্যাস থাকার কারণে এখানে ধরো কোনো বেতার তরঙ্গ আসলো, বেতার তরঙ্গ আসলো, বেতার তরঙ্গ, তো এই বেতার তরঙ্গ যখন আসবে তখন এ বিকর্ষিত হয়ে আবার পৃথিবীর দিকে ফিরে যাবে, কারণ এখানে আয়ন আছে। তাই কি আছে? আয়ন আছে। এই স্তরে কি আছে? আয়ন আছে। সেই জন্য এই স্তরে বেতার তরঙ্গে এসে আবার ভূপৃষ্ঠে ফিরে যায়, পৃথিবীর দিকে ফিরে যায় বিকর্ষিত হয়ে। ঠিক আছে, তাহলে বেতার তরঙ্গ কি হয়? ফিরে যায়। কোথায় ফিরে যায়? পৃথিবীর দিকে ফিরে যায়, পৃথিবীর দিকে। তো দেখো তো এই ধরনের একটা প্রশ্ন আসছিল কিনা, এই যে মেডিকেল 18-19 আসছিল যে বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে ফিরে যায়? কোন স্তরে? তাহলে কোন স্তরে? থার্মোস্ফিয়ার স্তরে বাধা পেয়ে আবার ফিরে যায়। কেন ফিরে যায়? কারণ এখানে সবাই আয়ন আকারে থাকে আর আয়নের দ্বারা বিকশিত হয়ে ফিরে আসে। ক্লিয়ার? ক্লিয়ার। তো আশা করি তোমরা এই টপিকটা খুবই সুন্দরভাবে বুঝেছো। তো এখন কি ক্লাস এই পর্যন্তই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে আগাতে থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।